আজ চতুর্দশ পর্বে আমি 2021 সালের আগস্ট মাসে ত্রিপুরায় গুরুদাদুর জন্মোৎসব সম্পর্কিত কিছু কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। ত্রিপুরায় গুরুদাদুকে নিয়ে যে জন্মোৎসব সেটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 7, 8 এবং 9 আগস্ট, এই 3 দিন ব্যাপী। তার জন্য তো আমাদের সকল ভক্তের মনেই প্রবল উৎসাহ ছিল এবং সেই কারণে আমরা বহুদিন আগে থাকতেই ত্রিপুরার জন্য ফ্লাইটে টিকিট বুক করে রেখেছিলাম। এবার ফ্লাইটে টিকিট তো বুক করে রাখা ছিল, কিন্তু কিভাবে ত্রিপুরা যাব, মানে ওখানে গিয়ে, কারণ ত্রিপুরা আমরা এর আগে কিন্তু কোনোদিনও যাইনি। এর আগে গুরুদাদুর যতগুলি উৎসবে আমরা যোগদান করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, সেগুলি কিন্তু হয় পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত শিলিগুড়ি ইত্যাদি, আসানসোল, এর বিভিন্ন রকম জায়গা, আর নয়তো পুরী, বারাণসী, এগুলোতে আমরা এর আগেও কিন্তু গেছি কোনো না কোনোবার, হয়তো গুরুদাদুর কাছে দীক্ষা গ্রহণের পূর্বেও ভ্রমণ সূত্রে গিয়েছিলাম, কিন্তু ত্রিপুরা শহরে কিন্তু আমরা কোনোবারই যাইনি। কাজেই শহরটি নিয়ে আমাদের কিন্তু অশেষ কৌতূহল ছিল যে জন্মোৎসব কিভাবে অনুষ্ঠিত হবে, আমরা সচক্ষে প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করতে পারবো। এবার ত্রিপুরায় যে স্থানে আর কি গুরুদাদুর উৎসব হয় সেটি ছিল আমাদের মানবিন্দু রায়, অর্থাৎ মানবিন্দু জেঠুর যে নিউ একটা নতুন ফ্ল্যাট উনি তৈরি করেছিলেন সেই জায়গাটিতে। তো মানবিন্দু জেঠুকে যথারীতি ত্রিপুরা উৎসবের আগেই 1-1.5 মাস আগে আমরা ফোন করেছিলাম এবং জেঠু সেই মতো প্রয়োজনীয় অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছিলেন, তাছাড়াও গ্রুপেও শেয়ার করেছিলেন। তো যথারীতি ক্রমে ক্রমে আমরা সেই দিনটি যখন ঘনিয়ে আসে, আমরা 5th আগস্ট মোটামুটি সিউড়ি থেকে রওনা দিই। প্রথমে তো কলকাতায় পৌঁছাই এবং সেখানে দমদমে একটি দিন থাকার পরে পরের দিন ভোরেই আমাদের ফ্লাইট ধরে যাওয়ার কথা। তো 6th আগস্ট আমরা যখন প্রথম আর কি হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্টে যাই, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, একদম ভোরবেলাকার দিক। তো যাই হোক, কাছেই ছিল, তো এয়ারপোর্টের 2 নম্বর গেটে আমরা যথারীতি ঢুকে পড়লাম সবাই কলকাতায়। এবার দমদম এয়ারপোর্টে এর আগেও একবার গিয়েছিলাম আমাদের 2017 সালে মায়ের চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার সূত্রে। তো তখন তো গুরুদাদুর আশীর্বাদে খুব ভালোভাবেই আমরা ফিরে এসেছিলাম মাকে চিকিৎসা করিয়ে। এবার দ্বিতীয়বার আবার আমাদের এয়ারপোর্টে জার্নি হচ্ছে ত্রিপুরা যাওয়ার সুবাদে। তো গেলাম, সেখানে এয়ারপোর্টে পৌঁছলাম। এবার এয়ারপোর্টে বিভিন্ন চেক ইন তো হয়, নানা রকম প্রসেস থাকে। প্রসিডিওর থাকতে থাকতে কি হয়, এবার বলা হলো যে যে স্থানে আমরা রয়েছি, মানে অ্যানাউন্সমেন্ট হলো সেখান থেকে যদি আমরা, মানে আমাদের তো যেহেতু যে ফ্লাইট, আমাদের নির্দিষ্ট যে ফ্লাইট, সেই ফ্লাইট ধরার জন্য আমাদের কিন্তু সেই এয়ারপোর্টের যে স্থান আর কি, সেখান থেকে নিচের ফ্লোরে কিন্তু নামতে হবে। এবার কি হয়েছে, প্রসঙ্গতে আর একটা কথা বলে রাখি, আমাদের এয়ারপোর্টে কি হয়, এসকেলেটর, সিঁড়ি, লিফট ইত্যাদি থাকে। তো এসকেলেটর সিঁড়িতে অনেকেরই শুনেছিলাম যে এবং পরবর্তীকালে দেখেওছি প্রত্যক্ষভাবে, অনেকেরই কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটে এসকেলেটর সিঁড়ি চাপাতে। এবং আমরাও কিন্তু তার আগে কোনোদিনও এসকেলেটর সিঁড়ি চাপিনি, আমি এবং আমার মা। আমাদের চাপতে একটু ভয় ভয়ও লাগতো, আমরা এসকেলেটর সিঁড়ি কোনোদিনই চাপিনি। এবার বাবা যেহেতু মিটিং সূত্রে বা বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় হয়তো কলকাতা এসছে, বাবার চাপার অভ্যাস রয়েছে। এবারে কি হয়েছে, যে এই অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদেরকে এয়ারপোর্টের নিচের ফ্লোরে নামতে হবে যে জায়গাটিতে রয়েছি, তো বাবার সঙ্গে সঙ্গে কি করলো, হঠাৎ করে ওখানে কাছে কিন্তু এসকেলেটর সিঁড়ি রয়েছে। এবার বাবা তখন অতটা ভাবেনি যে আমি আর মা আমরা দুজনা মিলে আদৌ চাপতে পারবো কিনা এসকেলেটর সিঁড়িতে, কারণ যেহেতু আমাদের ভয় রয়েছে, আমরা কোনোদিনও এর আগে চাপিনি। বাবা কিন্তু আপনার চেপে পড়েছে লাগেজ নিয়ে। এবার বাবাকে চাপতে দেখে মাও সঙ্গে সঙ্গে চেপে পড়েছে। এবার মা ভাবছে যে এসকেলেটর সিঁড়ি ছাড়া বোধহয় এয়ারপোর্টে আর কোনো লিফট আছে কিনা কে জানে, কারণ আমরা এর আগে দেখিনি। আমরা কিন্তু এর আগের বার চেন্নাই যাওয়ার সময় সিঁড়ি দিয়েই নেমেছিলাম, ডাইরেক্ট প্লেন সিঁড়ি দিয়ে। তো
তো মা এবার ভাবছে যে এসকেলেটর সিঁড়িতে তো বাবা যেহেতু চেপে গেল, মাও চেপে গেছে, মা এবার সঙ্গে সঙ্গে মায়ের মাথায় স্ট্রাইক করছে যে কে জানে তাহলে আমি তখন অব্দি কিন্তু চাপতে পারিনি, যে তাহলে বাবাই যদি না চাপে তাহলে এবার দেখা গেল যে মানে আমার বাবা আর মা হয়তো নিচের ফ্লোরে পৌঁছে গেল, আমি তো তাহলে উপরের ফ্লোরেই রয়ে যাব, তাহলে কি করে আমি যাব। দিয়ে এইভাবে মা কিন্তু আমার হাত ধরেও হ্যাচকা টান দিয়েছে যে যাতে আমি মানে এসকেলেটর সিটে চেপে যাই। কারণ মায়েরও মনে কিন্তু যখন চাপলো, মায়ের কিন্তু তখন খেয়াল পড়েনি, বাবাকে চাপতে দেখে মা চেপে গেছিল। এবার মা ভেবেছে ফার্স্টে প্লেন সিঁড়ি, মায়ের অত খেয়াল নেই, মানে জার্নির যে একটা টেনশন থাকে ইনিশিয়াল বা প্রেশার থাকে অতটা ভাবতে পারিনি। কিন্তু চাপার পরে আর কি মায়ের খেয়াল হচ্ছে যে আমি যাতে না পিছিয়ে যাই, যেজন্য আমার হাত ধরে টান দিয়েছে। কিন্তু আমি তো বুঝতে পেরে গেছি যে এটা এসকেলেটর সিঁড়ি। আমি সঙ্গে সঙ্গে মাকে বলছি যে কি করছো, আমাকে টানছো কেন, এটা তো এসকেলেটর সিঁড়ি। এবার মায়ের সঙ্গে সঙ্গে খেয়াল পড়েছে। এবার মা তো ততক্ষণে কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে মোটামুটি, আর আমার হাত ধরে হ্যাচকা টান দিচ্ছিল। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে গুরুদাদুর আশীর্বাদ এটা কেমন, গুরুদাদু তো মানে আমাদের ভক্তদের সকলের মনের কিন্তু ভয় ভীতি এবং মনের প্রতিটি আনাচ কোনাচিতেও গুরুদাদুর সমস্ত মানে নখদর্পণে। কাজে দাদু বুঝতে পেরেছিলেন যে আমার এবং আমার মায়ের দুজনাকারী যেহেতু ভয় রয়েছে এবং আমি চাপবো না বলেছি, এবার মা যেই আমাকে হ্যাচকা টান দিয়েছে আমি কিন্তু হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছি এবং দাদুর নাম করতে করতে সরিয়ে নিচ্ছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কিন্তু হুমড়ি খেয়ে এসকেলেটর সিঁড়িতে পড়ে যাইনি। কারণ আমাদের কি হয় ফিজিক্সের নিয়ম অনুযায়ী যদি সামনের দিকে টানা হয় তাহলে এবার আমি তার বিপরীত দিকে বলটাকে প্রয়োগ করছি হ্যাচকা টানার জন্য, এবং মা যেহেতু তখন বেশ 3-4টে স্টেপ অলরেডি এসকেলেটর সিঁড়িতে নেমে গেছে, তো আমারও হুমড়ি খেয়ে কিন্তু এসকেলেটর সিঁড়ির দিকে সামনের দিকেই হুমড়ি খেয়ে পড়ার কথা। এবং কি দুর্ঘটনা ঘটতে পারতো, মানে আমার বিভিন্ন জায়গায় শরীরে চোটও লাগতে পারতো। কিন্তু দাদুর কৃপায় যেন মনে হচ্ছে আমি পিছন দিকেই ঠেলে গেলাম, মানে অর্থাৎ পিছনে যে সেফ জায়গার দিকে সেখানেই ঠেলে গেলাম, দাদুর নাম করতে করতে আমি পিছিয়ে গেছি। আর মায়ের তখন সঙ্গে সঙ্গে খেয়াল পড়েছে যে আরে এটা তো স্কেলেটর সিঁড়ি। কিন্তু মাও তখন আর মানে কিভাবে যে দাদুর কৃপাতে মানে সিঁড়ি দিয়ে সেফলি একদম নিচের ফ্লোরে নেমে গেল, মা নিজেও কিন্তু বুঝতে পারলো না। মানে দাদু এইভাবেই ভক্তদেরকে কিভাবে সঙ্গে সঙ্গে রক্ষা করেন সমস্ত রকমের বিপদ থেকে, সেটা প্রতি মুহূর্তেই কিন্তু আমরা বুঝতে পেরে যাই। এবার বাবা আর মা তারা তো মোটামুটি এবার ফার্স্ট ফ্লোরের দিকে পৌঁছে গেলেন। এবার আমি তখন কি করব, আমার তো এবার একটু টেনশন লাগছে যে আমি তো উপরের ফ্লোরটাতেই রয়ে গেলাম। তখন গুরুদাদুকে স্মরণ করতে করতে আমি কাছেই দেখলাম কিন্তু লিফট রয়েছে। এবার লিফটের দরজা, প্রথম কথা হচ্ছে যে আমি ভাবছি একা যাব, কারণ লিফটে তো অনেক সময় লিফটেও নানা রকম দুর্ঘটনা ঘটে, তাহলে সম্পূর্ণভাবে একা গিয়ে, তবু আমি দাদুর নাম স্মরণ করতে করতেই কিন্তু লিফটের দিকে অগ্রসর হচ্ছিলাম যে ঠিক আছে আমাকে তাহলে একাই যেতে হবে, কারণ এখন তো তারা রয়েছে। এবার বাবা মা অলরেডি ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছে, নিচে আমাকেও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে মানে নিচের দিকে যেখান থেকে ছাড়বে আর কি ওর পাশে, সেখানে কিন্তু আমাকে যেতেই হবে। তো ভাগ্যক্রমে দেখছি যে গুরুদাদু কি হয়, আমরা যেটা দেখি যে অন্তর্যামী নারায়ণ মাঝে মাঝে কার রূপ ধরে যে আসেন আমরা কিন্তু সবসময় প্রথমে বুঝে উঠতে পারি না, কিন্তু লীলার মাধ্যম দিয়ে বুঝে যাই। ঠিক তেমনি আমাদের অন্তর্যামী নারায়ণ যে আমাদের গুরুদাদু, গুরুদাদু কিন্তু যেন মনে হচ্ছে সেই সময় যে একজন মানে কার রূপ ধরে এসে যেন আমাকে রাস্তা দেখিয়ে গেলেন। ঠিক সেই সময় দিয়েই একটি দিদি, মানে তিনি খুব ব্যস্ত ছিলেন, তিনিও বোধহয় ফ্লাইট ধরবেন, তিনি তাড়াতাড়ি করে কিন্তু ওই লিফটের মধ্যেই চলে গেলেন এবং ওই দিদিকে দেখেই আমি ভরসা পেয়ে আমি ওই লিফটের মধ্যে ঢুকে গেলাম। এবার আমার একটু কিন্তু টেনশন লাগছে যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, যে তাড়াতাড়ি যত মানে ফ্লোরের দিকে পৌঁছাবো। তো দিদি আমাকে বলছেন আর কি, মানে উনি যেহেতু নন বেঙ্গলি, যে ইটস ওকে, চিন্তা মত করো, হাম সহি সময় তক পৌঁছ যায়েঙ্গে। যথারীতি দাদুর কৃপায় কিন্তু লিফট মানে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো, আমরা নেমে পড়লাম এবং নেমে এসে ওখানে দেখলাম সবার সাথেই দেখা হলো, মানে আমাদের অসীম আঙ্কেল, সঞ্জয় সর্বজ্ঞ আঙ্কেল, অর্চনা বিশ্বাস আন্টি, মধুমিতা দি এবং আরো অনেক গুরু ভাই গুরু বোন ছিলেন। সবার সাথে মিলে আমরা তখন ফ্লাইট ধরলাম, ফ্লাইটে তো সেফলি পৌঁছে গেলাম ওখানে ত্রিপুরায়। দিয়ে আমরা কিন্তু ওখানে চেক ইন হলো এয়ারপোর্টে, ত্রিপুরা এয়ারপোর্টে, যে তখন কোভিড চলছিল যেহেতু, তো অতিমারির হাত থেকে বাঁচার জন্য চেক ইন হওয়ার পরে এবার মানবিন্দু জেঠুর যেখানে আর কি ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট বড়দৌলি পেট্রোল পাম্পের কাছে, ওটা তো আমরা কোনোদিনও জানতাম না। তো দাদুর কৃপায় দাদুর নাম স্মরণ করতে করতেই কিন্তু আমরা অটো ধরে প্রমোদনায় জায়গাটিতে এসে পৌঁছে গেলাম। তো দেখছি বিশাল সমারোহ, প্রচুর আনন্দ।
এবার আমরা কিন্তু ত্রিপুরাতে আগে কোনো হোটেল কিন্তু বুক করিনি। মানবিন্দু জেঠুকে যখন এর আগে ফোন করা হয়েছিল ত্রিপুরা উৎসবের আগে, তখন জেঠু বলেছিলেন যে আপনারা তো আসুন, তারপর দেখছি ব্যবস্থা হবে। তো আমরা ভেবেছিলাম যে প্রথমে ওখানে গিয়ে যে ঠিক আছে একটা হোটেলে থাকবো, কিন্তু যে কারণেই হোক জেঠু বললেন তাছাড়া হ্যাঁ যে আপনারা এখানেই থাকুন, দেখুন এখানে কিন্তু আনন্দ হবে। আর সত্যি কথাই যে এত আনন্দ দাদুর কৃপাতে, কারণ দাদু যে স্থানটিতে উৎসব হচ্ছে সেই জায়গাটিতেই আমরা রয়েছি, সেই নতুন ফ্ল্যাটে, এবং ডরমিটরি হলের মতো, মানে এক একটা সেকশনে মোটামুটি 15 জন মতো, 12-15 জন মতো রয়েছি। তো সবারই সাথে দেখা হচ্ছে, কি আনন্দ, এবং বুঝতেও পারছি মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, গান হচ্ছে, উৎসব হচ্ছে, আমরাও সেখানে যোগদান করছি বিভিন্ন ভাবে, আনন্দিত ভাবে। আমাদের 6 তারিখ এবং 7 তারিখ কেটে গেল। 8 তারিখ তো গুরুদাদুর জন্মোৎসব ছিল, সুবিশাল সমারোহ, যথারীতি গান হচ্ছে, জপ কীর্তন হচ্ছে, এবং খুব সানন্দে একদম গুরুদাদুর অমৃত সমান সেবা সেখানে হলো। গুরুদাদুর কৃপা এবং মানবিন্দু জেঠুর সাদর অভ্যর্থনায় সত্যি সুচারুভাবে সুন্দরভাবে সম্পন্ন হলো, এ তো দাদুর কৃপা। এবং রাতের সেবাও যথারীতি খুব ভালোভাবেই হলো। পরের দিন অর্থাৎ 9 তারিখ 9th আগস্ট ছিল উৎসবের শেষ দিন। এবার আমাদের সকলেরই কিন্তু একটু একটু করে মন খারাপ করছিল, কারণ ডিউ টু কোভিড প্রোটোকল আমরা গুরুদাদুর কেউই চরণ স্পর্শ করতে পারিনি, কারণ একটা জিনিস যেহেতু কোভিড স্বাভাবিক ব্যাপার। এবার যেটা হয় আর কি, যে মহাপুরুষের দর্শন করলেই তো পুণ্য লাভ হয়, দর্শন মাত্রই পুণ্য লাভ। কিন্তু আমরা তো সাধারণ মনুষ্য, আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে আমরা দাদুর চরণ স্পর্শ করতে পারবো কতক্ষণ, একটা ব্যাকুলতা থাকে। তো সেই সৌভাগ্য থেকে মানে মনে হচ্ছিল যে এই কোভিড এর কারণে আমরা দাদুর চরণ স্পর্শ করতে পারছি না। তো প্রত্যেকের মনেই কিন্তু একটা খুব কষ্ট ছিল, এবং একটা ইচ্ছাও ছিল যে যদি কোনোভাবে দাদুর চরণ স্পর্শ করা যেত, একটু প্রণাম করা যেত। কিন্তু দাদু যে কিভাবে ভক্তদের মানে মনোবাঞ্ছা পূর্ণ করে দেন, যে সেটাই দেখা গেল। যে 9th আগস্ট সন্ধেবেলায় হঠাৎই মানে সবাই দৌড়ে এলো, এবং খবর আমরা তখন আমাদের ওই রুমটাতে, মানবিন্দু জেঠুর যে নির্দিষ্ট রুমটাতেই বসে রয়েছি, কারণ পরের দিনে সকালে আমাদের ফ্লাইট আছে, ফিরে যাবো, তার জন্য গোছগাছ চলছে। যে গুরুদাদু এখন সবাইকেই আর কি বলছেন যে হ্যাঁ চরণ স্পর্শ করতে পারো, মানে এখন আর কোনো বিধি নিষেধ নেই। তা আমরা তো সঙ্গে সঙ্গে দৌড়েছি একদম, মানে সে অনাবিল আনন্দ, কতক্ষণে যাব। এবার দাদুর রুমটাতে এসে পৌঁছালাম। দাদুর রুমে এসে পৌঁছে যেখানে মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখছি সবাই কিন্তু সমস্ত ভক্তবৃন্দ সবাই জনে জনে প্রণাম করছেন। আমি এবং আমার বাবা মা আমরাও প্রণাম করলাম। মানে সে কি আনন্দ যে দাদু তুমি কিভাবে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করে দাও। সত্যি মানে আমাদের মনে যে আকুতি কষ্ট ছিল সেটা তো গুরুদাদু বুঝতে পেরেছেন, যে সেটাকে তিনি কিভাবে পূরণ করলেন, এটা ভেবেই মনটা একটা অনাবিল আনন্দে ভরে উঠলো। পরের দিন তো যথারীতি ফেরার পালা। তো একরাশ মন খারাপ আছে, যে গুরুদাদু যেখানেই থাকেন, সে যেখানেই তাকে নিয়ে উৎসব হয় সেখানেই তো মানে আনন্দযজ্ঞ হয়। তো সেই আনন্দযজ্ঞর মানে তো ক্রমান্বয়ে সাময়িক সমাপ্তি ঘটলো, আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো সন্তানের ঘরে গুরুদাদুর অনুষ্ঠান হবে। তো একটা মন খারাপ থাকে যে আমাদেরও ফিরতে হবে। তো যথারীতি অশ্রু সজল চোখেই গুরুদাদুকে প্রণাম করে গুরুদাদুর অনুমতি নিলাম, এবং মানবিন্দু জেঠুর কাছ থেকে, অন্যান্য সমস্ত গুরু ভাই গুরু বোনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা মোটামুটি ভোরবেলা 6টায় অটোতে চাপলাম, 10ই আগস্ট। এবার অটোটি মাঝ রাস্তায় না হঠাৎই থেমে গেল। আমরা ভাবছি কি ব্যাপার, কি হলো। বাবা বলছে যে না আর একটু থাকি, নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা একটু ধৈর্য ধরে দেখি। কিন্তু মা বুঝতে পারছে যে এই মানে অটো যেভাবে খারাপ হয়েছে, মানে খারাপের মধ্যে আর কি, এটা কিন্তু ঠিক হওয়ার নয়। অটো সত্যিই কিন্তু খারাপ হয়ে গেল, সেটি আর চলবে না। রাস্তায় এবার কি হবে, কারণ আমাদেরকে তো তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছাতেও হবে। 8টার মধ্যে তো মানে আমাদের টেক অফ হয়ে যাবে, আমাদের যে নির্দিষ্ট ফ্লাইটটি। তো সেই সময় দাদুর কৃপাতে দাদুর নাম কিন্তু আমরা স্মরণ করছিলাম। তো দেখি রাস্তা দিয়ে হঠাৎই খুব সৌভাগ্যক্রমে, কারণ ও ভোরবেলায় অত ভোরে সাধারণত অটো ওই জায়গা দিয়ে বেরোয় না, কিন্তু আমি দেখলাম যে পাশেই একটি অটো কিন্তু যাচ্ছিল। তো দাদুর কৃপায় আমরা সেখান থেকে, সেই অটো থেকে সমস্ত লাগেজ নিয়ে আবার ওই নতুন অটোতে চাপলাম। এবং যথারীতি অটো বলতে গেলে গুরুদাদুই যেন কৃপা করে একদম হাওয়ার বেগে ওই অটোটিকে ছুটিয়ে নিয়ে গেলেন, এবং আমরা ক্রমে মোটামুটি 7:10 এয়ারপোর্টে কিন্তু পৌঁছে গেলাম, এবং সেফলি সমস্ত চেক ইন হলো, চেক আউট হলো।
এই প্রসঙ্গে আরো একটি কথা বলে রাখি যে আমাদের ত্রিপুরা থেকে আমরা যেদিন আর কি চলে আসবো তার আগের দিনে, অর্থাৎ 9th আগস্টের মধ্যে, যেহেতু তখন কোভিড প্রোটোকল খুব কড়াকড়ি ছিল, তার জন্য কোভিড এর হাত থেকে একটা আমাদের প্রত্যেককেই রিপোর্ট তৈরি করতে হচ্ছিল। তো আমাদের মানবিন্দু জেঠু এবং অন্যান্য গুরু ভাই গুরু বোন যারা ত্রিপুরা, তাদের সহযোগিতায় সহায়তায় কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা কোভিড এর জন্য রিপোর্ট কার্ড তৈরি হচ্ছিল, যে সেটার মাধ্যমে কিন্তু আমরা সকলে সেফ ছিলাম। তো সেই রিপোর্ট কার্ডটিও সাথে নিয়ে আমরা তখন এয়ারপোর্টে গেছিলাম, কারণ চেকিং যেহেতু হবে। এবার চেকিং হতে 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 তো যথারীতি কার্ডও দেখলো। এবার আমার কিন্তু সেই 10ই আগস্ট যথারীতি জ্বর চলে এসেছিল। তার কারণ 9th আগস্ট বা ডিউ টু এই উৎসব জার্নি বিভিন্ন রকম কোনো অনিয়ম বেনিয়ম হতে পারে, 9th আগস্ট রাত্রিবেলা সারা রাত ধরেই আমার কিন্তু একটু ইউরিনারি ইনফেকশনের সিমটমস দেখা দিয়েছিল, যদিও সেটা সাময়িক মাইল্ড ছিল। দাদুর কৃপায়, দাদুর নাম স্মরণ করে সেটি ঠিকও হয়ে গেছিল, কিন্তু জ্বর চলে এসেছিল। তো বাবার মনে কিন্তু প্রচন্ড ভয় ছিল যে এয়ারপোর্টে যখন আর কি চেক ইন হবে, তো আমাকে যদি দেখে যে আমার মানে ফেভার রয়েছে, হাই ফেভার, তখন কিন্তু কোভিড সন্দেহ করে যদি ওখানেই আটকিয়ে দেয় তাহলে কি হবে। বুঝতে পারছি না এবার, মানে বাবা তো খুবই আশঙ্কিত রয়েছে। কিন্তু মনে মনে আমরা সবাই জানি যে গুরু দাদু যখন মানে কৃপা করেছেন, গুরু দাদুর সমস্ত ভক্তদেরই উদ্ধার করবেন। কারণ কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে যারা ডিপার্চার করবেন তাদের তো অসুবিধা কোনো কারণে হতেও পারে, হয়তো কারণ সবারই শরীর হতে পারে কোনো কারণে জ্বর বা কোনো কিছু, কিন্তু এটাতে চিন্তার কোনো কিছুর কারণ নেই। তো এবার বাবা আশঙ্কিত হলো, বাবা একটু মাঝে মাঝে আশঙ্কিত হয়ে গেছিল, যে ভয়ও লাগছিল, ভয় পাচ্ছে। বলছে এই না তোকে ধরে যে এরকম হাই ফিভার রয়েছে, তাহলে তো কোভিড, তাহলে এখানেই থাকতে হবে ত্রিপুরার মধ্যে, এয়ারপোর্টে কোথায় চিকিৎসা কি হবে জানি না। কিন্তু আমি আর মা বললাম যে তুমি এত কিছু চিন্তা করো না, দাদুর কৃপা রয়েছে, কাজে নিশ্চয়ই উদ্ধার পেয়ে যাবো। তো সত্যি গুরু দাদুর এমনই কৃপা। তো চেক ইন সবকিছু হলো, কিন্তু আমার ফেভার হওয়ার সত্ত্বেও মানে কেউ যাই হোক, যেহেতু আমার কোভিড নয়, ওটা নর্মাল ফেভার, কেউ কিছু কোনো কিছু কিন্তু হয়নি। প্লেন সুন্দরভাবে চেক ইন করে আমরা যথারীতি ফ্লাইটে কিন্তু উঠে গেলাম। ফ্লাইট যথারীতি সুন্দরভাবে একদম আমাদের নিয়ে এলো কলকাতায়, এবং সেখান থেকে আমরা ট্রেন ধরে যথারীতি সিউড়ি ফিরে এলাম। এবং সিউড়ি এসে সাধারণ পথ্যে ওষুধ খেয়ে কিন্তু আমার জ্বর গুরুদাদু কৃপায় সেরে গেল। তো গুরুদাদু কিভাবে আমাদের সমস্ত ভক্তদেরকে দিশা দেখান, সমস্ত ভক্তদেরকে কিভাবে সব বিপদ থেকে উনি রক্ষা করেন, আকস্মিক কোনো হয়তো চরম মুহূর্ত যেটা হয়তো দেখা গেল যে একবারে মানে অবশ্যম্ভাবী বিপদ, কিন্তু সেখান থেকেও গুরুদাদুর কৃপায় কিভাবে আকস্মিক ভাবে আমরা উদ্ধার পেয়ে যাই। সত্যি আমাদের সকল ভক্তবৃন্দের মনেই কিন্তু নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা প্রত্যক্ষ করতে পারি। আমাদের প্রত্যেকেরই পরম সৌভাগ্য যে আমরা গুরুদাদুর মতো এরকম একজন প্রকৃত সদ্গুরু পেয়েছি, যিনি সবসময় ভক্তদের মঙ্গলের জন্যই সবসময় চিন্তা করেন। প্রণাম গুরুদাদুর শ্রীচরণে আবার আমার অনন্ত কোটি প্রণাম।